কম ঝামেলায় কম মশলায় অল্প উপকরণে ঝটপট এই আচারটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। অনেকেই জানেন না টক ঝাল মিষ্টি আচার এইভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায়। কোনো প্রকার রোদের ঝামেলা ছাড়া সরাসরি কাঁচা আম থেকে এই আচারটা তৈরি করে আপনারা সারা বছর কাঁচের জারে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আচারটা আপনি যাকেই খাওয়াবেন বলবে মাশাল্লাহ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা, শুরুতে এইখানে আমি 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আর আমগুলো একটু সাইজে ছোট, আপনার চাইলে ছোট কিংবা বড় যে কোনো আম নিতে পারেন। তবে এই আমগুলো কিন্তু একেবারেই পরিপক্ক ও শক্ত আঁটি ধরা আম। টক ঝাল মিষ্টি আচারের জন্য সব ক্ষেত্রেই আমাদের আঁটি ধরা আমগুলোই বেশি ভালো হয়। তো চেষ্টা করবেন আঁটি ধরা পরিপক্ক আমগুলো নেওয়ার। এক এক করে সবগুলো আম আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়িয়ে পানির মধ্যে দিয়ে তারপর ফিরে আসলাম। অবশ্যই আমগুলোর খোসা ছাড়িয়ে সরাসরি পানির মধ্যে দিতে হবে। এতে করে আমের গায়ে যে এক্সট্রা একটা কষ থাকে সেই কষটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এক এক করে আমগুলো এইভাবে ডলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আমগুলো বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে পরিপক্ক করে কেটে নিতে হবে। আমের মধ্যে যে সাদা আটিটা থাকে সেটাই কিন্তু অনেক পরিমাণ কালো কালো কষ হয়, যার জন্য কিন্তু আমগুলো কাটার পর আমের গায়ে ঠিক এইভাবে কালো কালো কষ লেগে থাকে। প্রায় 3 থেকে 4 বার পানি পাল্টে আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমগুলো থেকে পানি ঝরিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমের মধ্যে থেকে কী পরিমাণ কষ বের হচ্ছে। তো আমি পানি ঝরিয়ে নিয়ে তারপর ফিরে এসেছি। এদিকে চুলায় একটা কড়া বসিয়ে আমি একটা মশলা তৈরি করে নিব। মশলাটা কিন্তু অবশ্যই জরুরি। এখানে আমি 10 থেকে 12টা শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া। আমি এখানে 2 চা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি। ধনিয়াটা দিয়ে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই মশলাটা ভাজার সময় চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। আমি এখানে আস্ত জিরে ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পাঁচফোড়ন। এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে হালকা আঁচে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, তখন কিন্তু মশলাটা নামিয়ে নিয়ে হামানদিস্তায় আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। তো আমাদের মশলাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্টও বের হচ্ছে। এবার আমি মশলাগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষা তেল। তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। লঙ্কাটা যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত রসুন। 2টো বড় সাইজের রসুন সবগুলোকে আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি। এবার আমি আস্ত রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন রসুনের কোয়াগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমগুলো দিয়ে দিতে হবে। এবার আমি আমের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিলিয়ে নেব। এই সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, কারণ আম কিন্তু কোনোভাবে তেলের মধ্যে ভাজা যাবে না। চুলার আঁচটা কমিয়ে দিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে 2 কাপ গুড়। গুড়ের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি মনে করি 1 কেজি আমের জন্য 1 কাপ গুড়ই যথেষ্ট। আমের টক ভাব অনুযায়ী আপনারা গুড়ের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গুড়টা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিতে হবে। যখন এইখানে আপনারা গুড় দিয়ে দেবেন তখন কিন্তু আস্তে আস্তে গুড় থেকে পানি ছাড়বে আর সেই সাথে আমের মধ্যে থেকেও পানি ছেড়ে দেবে।
আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। গুড় ব্যবহার করার পরেই কিন্তু চুলার আঁচটা মাঝারি হিটে করে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর আমের মধ্যে দেখতে পাবেন যে নিচ থেকে পানি উঠে আসছে। এইখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা, দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে আমের সাথে মিলিয়ে নিচ্ছি। আপনি এখানে কি পরিমাণ ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করেই কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি যেহেতু আচারটা খুবই ঝাল ঝাল তৈরি করব, সেই জন্যই কিন্তু লঙ্কা গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি। তো সমস্ত উপকরণ মিলিয়ে দেওয়ার পর আমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেগুলার লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিলিয়ে দিলাম। এবার আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ। আর এদিকে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা হামানদিস্তায় গুঁড়ো করে নিব। মশলাটা কিন্তু একেবারে পাউডার করা যাবে না, কিছুটা দানা দানা রাখতে হবে। আর এই আচারটা তৈরি করার সময় কোনোভাবে ঢাকনা ব্যবহার না করাই ভালো, কারণ ঢাকনা ব্যবহার করলে ঢাকনা থেকে পানি পড়ে। আর এই পানি পড়ার জন্যই কিন্তু আমের আচারগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি জাল করে নিলাম বেশ কিছুক্ষণ। এইবার আমি ভাজা মশলাটা তৈরি করেছি দেখিয়ে দিলাম। এইখান থেকে আমি 2 চা চামচ ভাজা মশলা এই মুহূর্তে দিয়ে দেব। ভাজা মশলাটা খুব ভালো করে আমের সাথে মিলিয়ে দিতে হবে। আর এই আমের আচারটা কিন্তু কোনোভাবে একেবারে ভেঙে চুরে যাবে না, সবগুলো আমি কিন্তু একেবারে আস্ত থাকবে। আমার এই রেসিপি ফলো করলে ধীরে ধীরে আমাদের আচারের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, আর দেখতে কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে এখনই। এবার আমি আচারটা রান্না করে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন আমের মধ্যে থেকে কিন্তু রস অনেকটাই টেনে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করতে হবে। সেই সাথে এখানে আমি ব্যবহার করছি বাড়তি টেস্টের জন্য 1 চা চামচ বিট লবণ। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে আচারের সাথে মিলিয়ে দিচ্ছি। ভিনেগারটা ব্যবহার করার পরেই অদ্ভুতভাবে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে। যেটা আমি পর্যবেক্ষণ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখেই বুঝতে পারছেন আমের মধ্যে থেকে রসটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই মুহূর্তে আমরা যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেইখান থেকে আরও 2 চা চামচ ভাজা মশলা এইখানে অ্যাড করে দিতে হবে। তো মশলাটা দিয়ে এবার আমি আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার জাল করতে হবে যতক্ষণ না আমের আচারের মধ্যে থেকে সম্পূর্ণ রসটা শুকিয়ে যায়। আচারের মধ্যে থেকে রসটা যত বেশি শুকোতে থাকবে তত বেশি আচারের কালারটা গাঢ় হতে থাকবে আর সুন্দর হতে থাকবে। আর এই সময় অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু আচারের নিচ থেকে লেগে যেতে পারে। আর আমের আচার এমন একটা জিনিস, যদি আপনাদের আচারটা পুরা লেগে যায় তাহলে সব কষ্ট বৃথা। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কথা বলতে বলতে আমাদের আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আচারের মধ্যে থেকে রস রস ভাবটা একেবারে চলে গেছে, আর আচারের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এই আচারটা কিন্তু নামিয়ে নিতে হবে, চুলা বন্ধ করে দিতে হবে। এবার আমি আচারটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম। ঠান্ডা হওয়ার পর আচারটা আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা মাশাল্লাহ হয়েছে। দেখতে যেমন মাশাল্লাহ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এই আচারটা আপনারা তৈরি করে কাচের জারে করে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলাই করতে হবে না। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি আপনাদের।
আমি আচারটা আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি। আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একেবারে রসে টইটুম্বর রসময় দেখতে হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।